আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব জাগো টিভির সংবাদ শিরোনাম। হামাসকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ঘৃণ্য ষড়যন্ত্রে যোগ দিল মিশর ও সংযুক্ত আরব আমিরাত। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি নৌঘাঁটি উড়িয়ে দিল হিজবুল্লাহ, বহু হতাহত। হিজবুল্লাহর সঙ্গে আপোষ চাইছে ইসরায়েল, যে তথ্য দিলেন মার্কিন মুখপাত্র ম্যাথু মিলার। 150টি বিমান, 40টি রণতরী, 3টি সাবমেরিন এবং 25,000-এর বেশি সৈন্য নিয়ে উত্তেজনাপূর্ণ এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু। প্রথম মুখোমুখি বিতর্ক, ট্রাম্পকে যেভাবে আক্রমণ করলেন বাইডেন। ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতের কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্র। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। হামাসকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ঘৃণ্য ষড়যন্ত্রে যোগ দিল মিশর ও সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধোত্তর গাজার নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে প্রস্তুত মিশর ও আমিরাত। সংশ্লিষ্ট 3 মার্কিন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুদ্ধ পরবর্তী গাজায় একটি নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তার মিত্রদের অংশগ্রহণ চাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় প্রস্তাব দিলে অংশ নিতে রাজি হয়েছে মিশর ও সংযুক্ত আরব আমিরাত। সূত্রটি আরো জানিয়েছে, সূত্রময় বলেছে যে 2 সপ্তাহ আগে কাতার, মিশর, ইসরায়েল এবং জর্ডান সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইস্যুতে অগ্রগতি করেছে। স্থানীয় ফিলিস্তিনি অফিসারদের পাশাপাশি কাজ করবে এমন একটি বাহিনী তৈরির জন্য কায়রো এবং আবুধাবির সমর্থন পেয়েছে। ওই কর্মকর্তারা আরো বলেছেন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই তাদের সম্পৃক্ততার জন্য কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে অন্যতম 2টি দাবি হলো, ইসরায়েল যত দ্রুত সম্ভব গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং এই উদ্যোগটির মাধ্যমে ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখবে। তবে এই শর্তগুলি বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ পরবর্তী নীল নকশার পরিপন্থী। কাজেই নেতানিয়াহু এসব শর্তের বিরোধিতা করলে যুক্তরাষ্ট্র, মিশর ও আরব আমিরাতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলিতে বিস্ফোরক বোঝাই ড্রোন নিক্ষেপ করেছে। পরে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা একটি ইসরায়েলি নৌঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। আইডিএফ এই হামলার খবরটি নিশ্চিত করে জানায়, রোশ হানিক্রার কাছাকাছি অঞ্চলগুলো ধ্বংস হয়ে গেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই হামলার বেশ কয়েকজন হায়েনার হতাহতের খবর জানায়। হিজবুল্লাহ দাবি করে যে তাদের যোদ্ধারা ইসরায়েলের নাকুরা নৌঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী এই ড্রোন হামলায় আইডিএফ অফিসার এবং সৈন্যদের অবস্থান ও নৌঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি আরো জানায়, হামলার ফলে হায়নাদের নৌঘাঁটির ভিতরে আগুন লেগে যায় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলি সেনারা গত সপ্তাহ জুড়ে লেবাননে যুদ্ধের মহড়া চালিয়েছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর প্রতিদিনের আক্রমণ এবং বৃহত্তর যুদ্ধের আশঙ্কার মধ্যে ভীত হয়েই তারা এই মহড়া চালায়। লেবাননের সাথে বিরোধের কূটনৈতিক সমাধান না হলে এটি সামরিক পদক্ষেপে পরিণত হবে বলে সতর্ক করেছে তেল আবিব। অন্যদিকে নির্ভীক হিজবুল্লাহ নেতানিয়াহুকে চ্যালেঞ্জ করেছে যে দখলদার বাহিনী প্রথমে লেবাননে আক্রমণ করলে তারা ইসরায়েলকে ধ্বংস করতে প্রস্তুত। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একের পর এক আক্রমণে রীতিমতো দিশেহারা এখন ইসরায়েল। আর তাই তো শেষ পর্যন্ত মাথা বাঁচাতে চায় ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না। চলমান উত্তেজনা নিরসনে তেল আবিব একটি কূটনৈতিক সমাধান চায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বয়ং এ তথ্য নিশ্চিত করেছেন, তবে সরাসরি নয়। এ বার্তা এসেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার
শঙ্কার মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে দুই পক্ষের স্বার্থে একটি কূটনৈতিক সমাধান সম্ভব, তবে ইয়োভ গ্যালান্টের কথার কোনো ঠিক নেই। সকালের কথা বিকেলেই ফিরিয়ে নেওয়াতে তার রেকর্ড বেশ সমৃদ্ধ, কারণ গ্যালান্ট কথা বলেন এক সুরে আর ভিন্ন সুর চড়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আর তখনই নিজেদের কথা ফিরিয়ে নিতে বাধ্য হন গ্যালান্ট। তাই মিলারের কাছে জানতে চাওয়া হয়েছিল লেবাননের সঙ্গে সংঘর্ষের কূটনৈতিক সমাধানে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা। জবাবে মিলার বলেন, ইসরায়েলের সরকারের নানা মতের লোকজন আছেন, তাদের সবার সঙ্গে তো তিনি নিশ্চিতভাবেই আলাপ করা সম্ভব হয়নি। যদিও মিলার জোর দিয়েই বলেছেন, ইসরায়েলের মন্ত্রী তাকে নিশ্চিত করেছেন যে তারা সর্বাত্মক যুদ্ধ চান না। ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা কূটনৈতিক সমাধান চান, এতে লাখ লাখ ইসরায়েলি পরিবার তাদের বাড়িতে ফিরতে পারবেন। ইসরায়েলকেও আর লেবাননের উত্তরে সর্বাত্মক অভিযান চালাতে হবে না। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রয়টার্সকে বলেন, ইসরায়েল ও লেবাননের বেসামরিক মানুষ যাতে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারে সেজন্য কাজ করছে ওয়াশিংটন, কারণ ইসরায়েল ও লেবাননের মধ্যে পুরনো শত্রুতার ইতিহাস তো আর ইসরায়েলের তেমন যেন সুখকর কিছু নয়। ক্রমবর্ধমান হারে উত্তেজনাপূর্ণ হওয়া এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মহড়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 29টি দেশের 25,000-এর বেশি লোকের অংশগ্রহণে এই মহড়া চলবে আগস্ট পর্যন্ত। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। রিম অব প্যাসিফিক নামে অভিহিত এই মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক বিকাশের প্রস্তুতি বাড়ানো এবং বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য করা হচ্ছে। এই মহড়া শুরু হয়েছিল 1971 সালে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে চলতি বছরের মহড়ায় দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকার দেশগুলো এবং 7টি ইউরোপিয়ান দেশ অংশ নিচ্ছে। ইসরায়েলও এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের এই অংশগ্রহণের বিরুদ্ধে এই অঞ্চলের ফিলিস্তিনপন্থী গ্রুপগুলো প্রতিবাদ জানাচ্ছে। মহড়ায় 150টি বিমান, 40টি রণতরী, 3টি সাবমেরিন এবং 25,000-এর বেশি সদস্য অংশ নেবে। তারা বিভিন্ন ধরনের মহড়ায় অংশ নেবে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দুষলেন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও দুই নেতার বয়স। তাছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দোষলেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থী। বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করত না। এর জবাবে বাইডেন বলেন, ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চায়। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যে এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে। এরই মধ্যে মার্কিন রাজনীতি নিয়ে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। অনেক মার্কিন ভোটারেরই আশঙ্কা নির্বাচনের পরে সংখ্যা ছড়িয়ে পড়তে পারে। এদিকে নোবেল জয়ী 16 অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সূত্র আল জাজিরা, CNN। ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে ঘনিষ্ঠ অংশীদার ভারতের বিরল সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ ও ইসলাম ভীতির ব্যাপারেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রতিবেদনটি সম্পর্কে বলেছেন যে গাজা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রেও ইহুদি বিদ্বেষ ও ইসলাম ভীতি অনেকটাই বেড়েছে। তিনি বলেন, ভারতে আমরা সংখ্যালঘু
লঘু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের জন্য ধর্মান্তর বিরোধী আইন, ঘৃণাত্মক বক্তব্য, বাড়িঘর এবং উপাসনালয় ধ্বংস অনেক বেড়েছে বলে দেখতে পাচ্ছি। এসব ঘটনার সঙ্গে ভারতের পুলিশের প্রচেষ্টাকেও দায়ী করেছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ রাশাদ হুসাইন। তিনি বলেন, ভারতে খ্রিস্টান সম্প্রদায় জানিয়েছে যে ধর্মান্তরের অভিযোগ এনে তাদের প্রার্থনায় বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তখন স্থানীয় পুলিশ বিক্ষুব্ধ জনতাকে সহায়তা করেছিল। খ্রিস্টান সম্প্রদায়ের উপর জনতার হামলার সময় চুপ ছিল পুলিশ। তারপর ধর্ম পরিবর্তনের অভিযোগ এনে ভুক্তভোগীদেরই গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক চেয়েছে। এশিয়ায় চীনের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশ ভারতকে নিজেদের মিত্র বলে প্রচার করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক রাখেন। প্রতিবেদনে প্রকাশ্যে ভারতের সমালোচনা করা হলেও চলতি বছরের শেষ দিকে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবেদন অনুসারে যখন কালো তালিকা করবে যুক্তরাষ্ট্র, তখন তারা ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলেই অধিকাংশের ধারণা। ভারতের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সহ তালিকার বেশ কয়েকটি দেশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ধর্ম অবমাননা সংক্রান্ত আইনগুলোর নিন্দা জানিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। প্রতিবেদনে বলা হয়েছে, এসব আইন পাকিস্তানে অসহিষ্ণুতা ও ঘৃণাকে আরো বাড়িয়ে তুলতে পারে। এর জেরে ঘটতে পারে সহিংস ঘটনা। ব্লিংকেন উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রে মুসলিম এবং ইহুদি উভয়ের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ নাটকীয়ভাবে বেড়েছে। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। হামাসকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের ঘৃণ্য ষড়যন্ত্রে যোগ দিল মিশর ও সংযুক্ত আরব আমিরাত। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি নৌঘাঁটি উড়িয়ে দিল হিজবুল্লাহ, বহু হতাহত। হিজবুল্লাহর সঙ্গে আপোষ চাইছে ইসরায়েল, যে তথ্য দিলেন মার্কিন মুখপাত্র ম্যাথু মিলার। 150টি বিমান, 40টি রণতরী, 3টি সাবমেরিন এবং 25,000-এর বেশি সৈন্য নিয়ে উত্তেজনাপূর্ণ এশিয়া প্যাসিফিকে বিশ্বের বৃহত্তম মহড়া শুরু। প্রথম মুখোমুখি বিতর্ক, ট্রাম্পকে যেভাবে আক্রমণ করলেন বাইডেন। ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতের কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।